নমস্কার, শুভ সন্ধ্যা। বুদ্ধিশন পরিবারের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমরা চলে এসেছি আজকে দক্ষিণ দিনাজপুরের বিশ্বনাথপুর গ্রামে আরও একটি রোমাঞ্চকর ঘটনা শোনার জন্য। তো আজকে আমরা চলে এসেছি বিশ্বনাথপুরে সতী সরকারের বাড়িতে। উনি কিন্তু আমাদের এর আগে কিন্তু একটি এপিসোড আমাদের উপহার দিয়েছেন। আমাদের স্টুডিওতে গিয়ে উনি কিন্তু ঘটনা বলে এসেছিলেন। তো আজকে আরও একটি ঘটনা ওনার মুখ থেকে শুনে নেব। তো উনি আজকে যে ঘটনাগুলো বলবেন, আমরা কিন্তু হয়তো যদি বেশি ঘটনা থাকে সেগুলো কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু আমরা আপলোড করবো, তো আপনারা সেগুলো শুনে নিতে পারেন। চলুন ওনার মুখ থেকে আজকে কিছু ঘটনা আমরা শুনে নিই। তো আজকে কি ঘটনা বলবেন? এটা আমাদের গ্রামের একজন দত্তপুষ্ট, সেই দত্ত দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তাণ্ডব করাতো, মানুষের ভালো মন্দ বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। এক কথায় সেই দত্তকে কাজে লাগে উনি অনেক নিজের বাহাদুরি টুটি এগুলা দেখাতো। আচ্ছা, আমি তারই দু একটা গল্প এই অপরাহ্ন বেলায় বলবো। ভদ্রলোকের নাম হলো মণি তরফদার। সব দিকে উনি শৌখিন ছিলেন, আর্থিক অবস্থা মাঝারি গৃহস্থ লোক, খেলাধুলা, বিভিন্ন সময়ে পূজা উৎসব এগুলাতে উনি অনেক আনন্দ পাইতেন, নিজেও মানুষকে আনন্দ দিতেন। এরকম অবস্থায় আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, গ্রামের নাম ছিল কৃষ্ণনগর। উনি এই দত্ত পুষে অনেক সময় মানুষের উপকারও এগুলা ব্যবহার করতো তাকে, অনেক সময় অনেকের অপকারও হতো, এরকম কাজও ব্যবহার করত। এক কথায় দত্তকে দিয়ে উনি ওনার ইচ্ছা মতো কাজে লাগাইত, নিজের প্রভাবটাকে প্রতিপন্ন করার জন্য। তো এমনই একটা ঘটনা আজ মনে পড়ছে, যেটা সেই ঘটনাটা ঘটছিল এই চৈত্র পূজার দেল অর্থাৎ সন্ন্যাসীদের মাতৃমাকে কেন্দ্র করে। মূলত দেল বলতে দেল বলতে চৈত্র মাসে ওই শিব ঠাকুর, যে কাঠ দিয়ে তৈরি করে শিব ঠাকুর, নিমাই চান, এগুলা চান করিয়ে তারপরে মানুষ গ্রামে গ্রামে ওইটাকে মাথায় নিয়ে ঘুরে পূজা টুজা দেয়। অনেক সন্ন্যাসীও থাকে সেই সময়, এবং সেই সন্ন্যাসীরা প্রত্যেকেই ওই সময়টা নিষ্ঠা সহকারে থাকে, নিরামিষী। এই অবস্থায় তারা ওই এমনকি তারা ওই চৌকি বা খাটের উপরে তারা বসেও না। সন্ন্যাসী মানে সন্ন্যাসী, মানে ওই টাইমটা? হ্যাঁ, ওই টাইমটা যে কয়টা দিন চান করানোর পরে, কেউ কেউ চৈত্র মাসের প্রথম দিনই চান করিয়া শিব ঠাকুর নিয়ে বের হয়, কেউ কেউ আবার 10 দিন 15 দিন বাদ দিয়ে তারপরে চান করায়। চান করে একটা দিন দেখে এরা বের হয় গ্রামে, নিজের গ্রাম, বাহিরের গ্রাম, এসব জায়গাতে বের হয়। আজকে যে সত্যি দত্তের যে গল্পটা বলতেছি সেটা হলো, শাওল গ্রামে এরা এই দেল শিব ঠাকুর নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা হয়তো সবাই জানবেন যে প্রত্যেকটা দেলেই একজন করে মাতৃমা থাকে, কোনো কোনো দেলে 2 জন মাতৃমাও থাকে। মাতৃমা কথার অর্থ হয়তো বুঝতে অসুবিধা হলে বলছি। মাতৃমা হলো উনি দেলের সন্ন্যাসীদের পরিচালনা করেন। আচ্ছা, মানে হেড। হেড, এবং পূজা টুজা দেওয়ার নিয়ম নিষ্ঠা সব উনি নিয়ন্ত্রণ করেন। এরকম ভাবেই হয়। কেউ সন্ন্যাসীদের মধ্যে তার কথার বাইরে যায় না। সন্ন্যাসীদেরও কোনো রোগ শোক আপদ বিপদ হলে উনি এখন ঝাড়া ফুঁক যাই দেখ, শিবের জল টল ধোয়ানো, জল টল খাওয়াক বা মাথায় দেখ, এগুলা দিয়েই
শুশ্রূষা করে। অন্য কোনো ওষুধ সেই সময় কাউকে খাওয়ায়ও না। আর এই সময় নিয়ম নিষ্ঠা সহকারে এই সন্ন্যাসে যাওয়া বা নিমাই চান, শিব ঠাকুর এগুলা নিয়ে বেরিয়ে যাওয়ার একটা আছে। এরা যদি চান করে একবার বাড়ি থেকে বের হয়, সেই সময় যদি তার বাড়িতে তার বাবা মাও মারা যায়, তারা কিন্তু সেই ওষুধও পালন করে না। আচ্ছা, তারা পালন করে না, অর্থাৎ তারা গৃহত্যাগী। সেই কয়টা দিন তারা গৃহত্যাগী। গৃহে কি হচ্ছে, নিজের গৃহে কি হচ্ছে না, এসব খোঁজ খবরও তারা রাখে না। তাহলে আলাদা হবে, এক জায়গায় থাকে ওরা। হ্যাঁ, এরা আলাদা জায়গায় একই জায়গাতে, যে বাড়িতে যেদিন অতীত হয় সেই বাড়িতেই থাকে, এবং তারা মাটিতে থাকে। সেই বাড়িতে কোনো চৌকি বা খাট যদি থাকেও, সেখানে শোয়ার জায়গা করলেও এরা সেই জায়গাতে কিন্তু শয় না, এরা মাটিতেই শয়। হয়তো কেউ একটা কাপড় বিছিয়ে শুইল, কেউ অন্য কোনো কিছু বিছিয়ে শুইল, মানে শিব ঠাকুর যেরকম শ্মশানে পড়ে থাকে, ছাই ভস্য মাখে, ওই অবস্থায় পড়ে থাকে। সন্ন্যাসীরাও অনেকটা সেই কোয়ালিটির নিয়মগুলাই পালন করে। তো সেই অবস্থায় এদের আবার অনেক যারা একটু আর্থিক অবস্থা ভালো, তারা অনেকেই যখন এই বেল নামায়, বেল নামালে তাদের আগে থেকে নিমন্ত্রণ করে, তাহলে আমার বাড়িতে কত তারিখে এসে উপস্থিত হবেন, ঠাকুরের যা ইচ্ছা হয় ঠাকুরের পূজাটা হবে আমার বাড়িতেই, আর আপনারা যা সেবা করার সেবা করবেন। এরকম ভাবে আর কি এরা গ্রামে বের হয়। যে গ্রামের দেল বের হয়েছে সেটা হলো কৃষ্ণনগর গ্রামের। ওই গ্রামের মাতমা ছিল হরমোহন সন্ন্যাসী। যে সত্যিকারের মাতমা, সে তার নাম হলো হরমোহন সন্ন্যাসী। কিন্তু কোনো কারণবশত উনি সেই দিন সেই দেলের সঙ্গে আসতে পারেন নাই। অথচ তাদের গ্রাম থেকে অনেকটা দূরের একটা গ্রামেই তারা অতীত হয়েছে। তো সেই গ্রামেও একজন মাতমা আছে, সে ভালো জানে টানে। সেই জানার পরিপ্রেক্ষিতে যখন অতিথি হয়েছে, এরা রাত্রিতে সন্ধ্যার পরে ঠাকুর চান টান করানোর পর পূজা দেয়। পূজা দেয় একটু, ওই সন্ন্যাসীরা একটু আনন্দ দেয় মানুষকে। সে আনন্দটা হলো কমিক দেয়, কাজ খেলায় আর কি, বিভিন্ন প্রকার ভাবে মানুষকে হাসি তামাশার মধ্যে মাতিয়ে রাখে। তো সেরকম ওইখানে উপস্থিত হয়েছে। সেদিন তো যে ওই দেলের যে মাতমা, সে উপস্থিত নাই। তো সেই খবরটা ওই যে গ্রামে অতীত হয়েছে সেই গ্রামের মাতমা জানছে যে সেরকম কেউ আসে নাই। তখন ওই গৃহকর্তাকে বলছে, তাহলে দেল তো রাখছো ভালো, তাহলে আজকে একটু মাতমাকে একটু যাচাই করতে হবে, সে কিরকম জানাশোনা হয়ে এই দেল নিয়ে সন্ন্যাসী নিয়ে বের হয়েছে। কাকে বলছে? এটা বলছে ওই গৃহকর্তাকে, তুমি একটু বলে দিও, তোমার বাড়িতেই তো আসছে, তাহলে একটু আজকে সন্ধ্যা একটু যাচাই করে দেব। মানে ওই সেই গ্রামেরই, যে গ্রামে গেছে, সেই যে গ্রামের গ্রামে গেছে সেই গ্রামের যে বাড়িতে অতীত শিকার হয়েছে সেই বাড়ির লোককে বলছে। সেই বাড়ির লোকটা যথারীতি বলছে যে আপনারা তো আসছেন, ভালো শিবের পূজা টুজা দেবেন, সবই ভালো লাগলো, কিন্তু একটা ঘটনা যে ঘটলো। তখন বলছে কি? কয়, আপনাদের তো আসল সন্ন্যাসী আসে নাই, হরমোহন সন্ন্যাসী কি আসছে? ওনারাও জানে যে এই দেলের সন্ন্যাসী লোক হরমোহন। তো বলছে উনি তো আসে নাই, আপনাদের কে আছেন, এই দায়িত্বে কে আছেন? কয় কেন? শিবের পূজা দিতে আসছি, তাতে আবার দায়িত্বে কে আছে, এত শত নিকাশ দিতে হবে কেন? তখন বলছে যে না, এই গ্রামেও একজন মাতমা আছে, সে কিন্তু বলছে
যে আমি আজকে এই দিলের মাত্তমা কিরকম তাকে আমি যাচাই করব। বলছে ভালো কথা, যাচাই তো করবে, এছাড়া তার কিছু না। কয় না, বলছে যাচাই করে একটু দেখবো, বাজিয়ে দেখবো তো সে কেমন জানিয়া এই দিল নিয়ে বেরোইছে গ্রামে গ্রামে। তখন বলার পর ওই যে ভদ্রলোকের নাম বললাম মণি তরফদার, তখন ওই মণি তরফদার বলতেছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ওনাকে বললেন উনি জানি একটু সকাল সকাল আসে, তাহলে সুবিধা হবে, ওনার সঙ্গে আলোচনায়ও বসা যাবে, একটু কথা কীর্তন করা যাবে। তাকে বলেন যে একটু সকাল সকাল যাইতে বলছে। তারপরে তো লোকজন আসলে তো একটু কাজ খেলা কমিক টমিক দিবে, মানুষ এগুলাতে ব্যস্ত থাকবে সন্ন্যাসীরা, তো তার আগেই জানি উনি জানি একটু আসে। তো সেই গৃহকর্তা যথারীতি সেই মাত্তমাকে জানাইছে তার গ্রামের, যা এরকম তারা আপনার কথা একসেপ্ট করছে, আপনি তাহলে একটু সকাল সকাল আইসেন। বলছে একটু সকাল সকাল। তখন বলছে কে একসেপ্ট করলো? বলছে এদের দিলের সঙ্গে একজন আসছে, তার নাম হলো মণি তরফদার। কয় মণি তরফদার ওর মাত্তমাগিরি করে নাকি? বলছে এরা তো বললো, মণি তরফদার নিজেই বললো যে একটু আগে ভাগে আসতে বলেন। বেশ ভালো, যাব। তো আর অন্য কোনো কিছু আর বলেনি, বলার পরই করছে যে সন্ধ্যার একটু আগে আগে জানি একটু আসে। তখন মণি তরফদার বলতেছে ওই লোক চলে যাওয়ার খবর টবর দিয়ে দিছে। তারপরে সন্ন্যাসীরা একটু চিন্তান্বিত হয়েছে যে না জানি কি যাচাই করে দেখতে চাইছে, তো এ তো তাহলে আমাদেরই করবে, হয়রানি করবে, ও যা জানে সেগুলা তো আমাদের উপর প্রয়োগ করবে। এ প্রয়োগ করলে আমাদের কি হবে? আমাদের তো আসল সন্ন্যাসী নাই, তাহলে এখন কি করা যায়? তখন বলছে তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, সন্ন্যাসীদের বলছে ওই লোক সন্ধ্যায় আসবেই না। কয় তুমি কি করে বললে? যে লোক নিজে থেকেই বলছে যাচাই করতে হবে, আর তুমি বলছো যে না ওই লোক সন্ধ্যায় আসবেই না। কয় আমি তো বললাম, কয় ওই লোক আমাদের যাচাই করবে কি, ও নিজেকেই সামলাইতে পারবে না, ও আসবে না, ওকে যাইয়া নিয়ে আসতে হবে, যাইয়া না নিয়ে আসা পর্যন্ত আসতেও পারবে না। সবাই একটু হতচকিত হয়েছে, কি ব্যাপার? ও বলতেছে যাচাই করবো, আর এ বলতেছে ও আসতেই পারবে না, যাইয়া নিয়ে আসতে হবে। আচ্ছা দেখা যাক, বা তোমরা সময় মতো ঠাকুররা সূর্য অস্ত গেলেই তোমরা একটু ঠাকুরটা চান করিয়া নিয়ে এসো, চান করে নিয়ে এসে আসলে কথাও তো যারা আয়োজন করো, আমি দেখছি ও কখন আসে, এগুলা তোমাদের কোনো সন্ন্যাসের মাথা করতে হবে। আর গৃহকর্তাকেও বলছে যে আপনি আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসছেন, আপনার সাধ্য মতো যাই পারেন সেটা আমাদের একটু সকাল সকালে ব্যবস্থা করেন। গৃহকর্তা বলছে ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নাই, আর এদের আয়োজনও তো তেমন কিছু লাগে না, সবাই নিরামিষে এক দুটা একটা ডাল করলো, একটা আলু ভাজা টাজা করলো, হয়ে যায়, এদের বাড়তি কোনো কিছু লাগে না। বলছে হয়ে যাবে। তারপরে সন্ধ্যার পর ঠাকুর ঠাকুর যখন চান করে নিয়ে এসে আসনে বসাইছে, বসানোর পর এই মণি তরফদার করছে কি, ওর কাছে দুটা হার ছিল। হার? হার কিসের হার সেটা কিন্তু এখানে, কিন্তু ওর কাছে দুইটা হার ছিল। ওই হার দিয়েই ও ওই দৈত্য বলি আর ভূত বলি এদেরকে নিয়ন্ত্রণ করত। কিরকম নিয়ন্ত্রণ করতো? ওই হারটা করতো কি, এরকম ভাবে ঘুরাইতো একদিকে, দুইটা ঘুরান দিয়ে ও থেকে হাতটা আবার ব্যাগের মধ্যে নিয়ে রাখতো, আর একটা ব্যাগের মধ্যে হাড়গুলা রেখে দিত, ওখানে ঘুরান দিয়ে রেখে দিছে। যেই রেখে দিছে তখন যে মাত্তমা একটু যাচাই করতে চাইছিল তার বাড়িতে ছোট ছোট ঢিল পড়া শুরু হয়েছে। প্রথম এই ঘরের পিছন থেকে, এই গাছ থেকে এরকম ঢিল আসা শুরু করে দিছে।
ঢিল আসা শুরু করে, তখন একটা দুইটা প্রথম মরছে কোনো বাচ্চা টাচ্চারা বা আদার্স কেউ হয়তো ঢিলগুলা ছুটতেছে। যখন ঘর থেকে বেরোনোর করছে যে তাহলে একটু বেরোই, ওখানে তো যাইতে হবে, এখন দেখে ক্রমশই ঢিল বড় বড় ঢিল পড়ে এবং সংখ্যায় বেশি, অনেক বেশি। তখন ও একটু হয়েছে, টিনের চাল তো, টিনের চালের ওপর বড় বড় ঢিল পড়লে কি অবস্থা হবে, আওয়াজ তো হয়ই, আর চমকাটা স্বাভাবিক। এই অবস্থা আর একটু সময় অতিবাহিত হওয়ার পর তখন এখন দেখে এই হাড়, গরু মরা হাড়, মানুষের হাড়, টালি ভাঙ্গা, ইট ভাঙ্গা, এগুলা দিয়া ঢিল পড়া শুরু করছে, এগুলা দিয়ে ঢিল পড়ে। এই যেরকম আমরা এখানে বসে আছি, ঘরের পিছন থেকে কন্টিনিউ আসতেছে। তো অন্য কোনো লক্ষ্য তো হতে পারে এই জিনিসটা। না, অন্য কোনো লোকে 50টা লোকেও একযোগে অতগুলা ঢিল ছুটতে পারবে না, এত ঢিল তখন শুরু হয়েছে সন্ধ্যা হওয়ার পরে, কন্টিনিউ আসতেছে। আর বাড়ির গাছ টাছ এরকম তাকে এটাকে দেখতেছে, গাছে কোনো কিছু নাই। এখানে একটা যদি বারান্দা থাকে, এই বারান্দায় বসে তো টর্চ মারলে দেখা যাবে ওই গাছে কোনো কিছু আছে নাকি। এরকম যত দূর দেখা যায় ওরা খেয়াল করতেছে কিচ্ছু নাই, কিন্তু ঢেল অবিরাম আসতেইছে, বিরাম নাই। এরকম করতে করতে মোটামুটি রাত্রি 8টা, 8:30 বেজে গেছে, ঢেল বন্ধ হচ্ছে না। তখন এই মনি তরফদারি ওই গৃহকর্তাকে বলতেছে, আপনাকে বলছিল, আমিও তো বলে দিছিলাম সকাল সকাল আসতে, তুই কই ভদ্রলোক? ভদ্রলোক তো আসছে না। ওই মনি তরফদার মানে ওই মনি তরফদার ওই বাড়ির লোকটাকে বলছে। বাড়ির লোকটাকে বলছে যে কই সেই ভদ্রলোক তো আসছে না, এখানকার যে একজন মাধ্যম আছে সে তো আসছে না, তাকে তাহলে একটু ডাইকে নিয়ে আসেন। আমাদের রাত্রি হচ্ছে, মানুষজন আসতেছে সব খেলাধুলা দেখার জন্যে, তে এরপরেই তো পূজা টোজা শেষ হলেতেই করতে হবে, মানুষকে একটু আনন্দ দিতে হবে, তো তাকে নিয়ে আসেন। তাহলে আপনার বাড়ি সেটা তো বললেন খুব একটা দূরেও না, তাহলে তাকে নিয়ে আসেন, দেখি, তার সঙ্গে একটু আলোচনা করে নিই। তারপরে গৃহকর্তা এই কথা শোনার পর গেছে, যাওয়ার পর তার বাড়ির কাছাকাছি হইতেই এখন দেখতেছে টিনের চালে দ্রাম দ্রাম খালি ঢিল পড়তেছে। কি ব্যাপার কি? তখন উনি প্রথমে একটু ভয় পেয়ে পিছাইছে যে এত ঢিল পড়তেছে, এই অবস্থায় আমি বাড়ির মধ্যে যাই কি করে। আচ্ছা, পিছিয়ে আসে তারপরে আর একজনকে ডাকছে, এটা আসো তো দেখে এই বাড়িতে। যখন এই যে বাড়িতে দেল অতীত হয়েছে, এই গৃহকর্তা যখন ওই বাড়ির ভিতরে ঢুকতেছে, তার আশেপাশে ঢিল পড়তেছে না। আচ্ছা, তখন ঢিলটাও একটু কমে গেছে, সংখ্যাটা একটু কমে গেছে, ঢিল পড়তেছে কিন্তু সংখ্যা কম। আর সেই মুহূর্তে হাটটারের ঢিলগুলা পড়তেছে না। তারপরে উনি যথারীতি বাড়ির ভিতর বাড়ি ঢুকে তারা ডাকছে যে কই দাদা আসেন, আপনি এত সময় বেরোন না। তখন ওই লোকটা কাঁদো কাঁদো গলায় বলতেছে, দাদা কি যাব, এই যে আমার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন ঘটলেই দেখেন না, উঠানের উপরে কত ঢিল। তখন উঠানের দিকে টর্চ টর্চ মেরে দেখে অফুরন্ত ঢিল উঠান ভর্তি করে ফেলে দিছে, তার মধ্যে হাড় গোড় আছে, ইট ভাঙ্গা, টালি ভাঙ্গা, এগুলা সব আছে। আর যদি যেটা বলা হলো যে অন্য লোক তো ঢিল মারতে পারবে, এই সন্ন্যাসীরা হলো অন্য গ্রাম, দেশের বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে গ্রাম। তাহলে সেখানে তারা এই লোকগুলা জোগাড় করে এতগুলা ঢিল মারবে, সেই ঢিলগুলা জোগাড় করবে কোথায় থেকে, আর ওখানে যে এই ঢিল মারবে কি করে? একটা অন্য গ্রামের মানুষকে যে হঠাৎ করে কারো বাড়িতে এরকম ভাবে ঢিল মারতে পারে,
না এটা তো লোকজন দেখতে হবে। সেই তার নিজের গ্রাম হলে যে না 2-4-5টা ছেলেকে জোগাড় করে রাখলো, বললো "এই আমি যখন ওই বাড়িতে থাকবো তোরা তখন কন্টিনিউ ঢিল মারি", সেটা হলো নিজের গ্রামে হলে সম্ভব হয়, তাও সেটা তো লোক জানাজানি হয়। সে তো হবে, হ্যাঁ। কিন্তু আশেপাশের বাড়ির লোকও দেখছে না মানুষ, এই যে একজনকে ডেকে নিয়ে গেছে সেও কোনো লোকজন কোনো কিছু দেখছে না, গাছ টাছের দিকে লাইট ধরে টরে দেখছে, কিন্তু ঢিল আসতেছে। তারপর বলছে আচ্ছা আপনি আমার সঙ্গে চলেন। তখন তো ঘর থেকে বেরোইতে সাহস পায় না, কয় যে আমরা আসলাম এখন তো ঢিল পড়ে নাই, আপনি চলেন আমাদের সঙ্গে। ওই ওখানকার যে হেড মাত্তমা তো নাই, দ্বিতীয় যে আছে একটু কম জাননেওয়ালা, ওই তো আপনাকে বলছে যাইতে, তাহলে চলেন তার সঙ্গে। সে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর ওই গৃহকর্তার সাথে একদম ওই গৃহকর্তার বাড়িতে, যে বাড়িতে যে লতিত আছে ওই বাড়িতে চলে আসছে। চলে আসার পর মনে তরফদার যথারীতি যা বলতেছে আসেন একটু করি, কোলাকুলি করি, হ্যাঁ। আপনি তো আমাদের যাচাই করবেন, পরে তো বিরোধও হতে পারে, সেই যাচাইয়ের মধ্যে কি পর্যায়ে যাবে, আসেন একটু কোলাকুলি করি। তখন লোকটা একদম কেঁদে ফেলছে, কয় কি আর যাচাই করব, যাচাই করার আগেই তো ঠাকুর আমার বাড়িতে এইরকম ঘটনা ঘটছে, ঢিল তো পড়তেই আছে 2টা-4টে, এই অবস্থায় তো আসলাম, তে আপনারা দেল নিয়ে আমার গ্রামে আসছেন, এই গ্রামে অশান্তি। ওই বাড়ির গৃহকর্তাও বলতেছে এই গ্রামের যদি কারো যদি কোনো বাড়িতে অশান্তি হয় তাহলে তো কেউ তো শান্তি পাবে না, তাহলে কি করা যায়, তাহলে আপনি এর একটা ব্যবস্থা করেন। তখন মনে তরফদার বলতেছে আমি কি ব্যবস্থা করবো, আমার সে তো ইনি ভালো জানে, আমি তো কোনো কিছু জানি না, আমাদের আসল যে মাত্তমা সে মাত্তমাও তো আসে নাই, আমি তো তেমন কোনো কিছু জানি না, আমি এখন ঠেকা কাজ চালাইতেছি, সে আসে নাই, আমাকে বলছে তুমি যাইয়া এগুলা করো, তাহলেই হবে, এই জন্যই তো আমার আশা, আমি তো মাত্তমা না। বলছে না তাও একটু আপনাকে দেখতেই হবে। কয় যাক আমি একটু চেষ্টা করে দেখি যে আজকে রাত্রের জন্য আপনার বাড়িতে ঢেল পড়া বন্ধ হয় কিনা, আমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি আর একটু চেষ্টা করে দেখি। বলছে আচ্ছা আপনি দেখেন। দেখেন করার পর তারপরে ও করছে কি, ওখান থেকে উঠে যাইয়া ওর ব্যাগটা নিয়ে ব্যাগে থেকে আবার হাতটা নিচ্ছে, হাতটা হাতে নিয়ে আবার উল্টা দিকে ঘুরাইছে, উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে আবার নিয়ে ওই ওর ব্যাগের ঝোলার মধ্যে নিয়ে রাইখে দিচ্ছে। তারপর কয় আপনি কাউকে দিয়ে একটু খবর নেওয়ান তো। আইসা আবার ঠাকুরের কাছে ভক্তি টক্তিও করছে, হাতটা ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আইসে ভক্তি টক্তি করে বলতেছে আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, আমি যতটুকু জানি ততটুকু আমি করলাম কাজ, এবার আপনি কাউকে দিয়ে একটু খবর নেওয়ান তো বাড়িতে যে এখনো সেই ঢিলগুলা পড়তেছে কিনা, আপনি একটু খবর নেন। ওই বাড়িতে ওইখানে থেকেই তার বসে, ওই বাড়িতে থেকেই বসে থেকেই, ওই বাড়িতে বসে থেকেই করছে। তার মানে হাড় যে ঘুরিয়েছে সেটা দেখতে পেয়েছে সবাই? না, হাতটা একটু আড়ালে যাইয়া করছে, ওই ঝুলাটা তো বাইরে রাখছে, যে জায়গায় কথাবার্তা বলতেছে ওই জায়গায় তো ঝুলাটা নিয়ে আসেনি, ও জায়গায় খালি মানুষ দেখলো যে ও তো ঘরের ভেতরে যাইয়া হাতটা উল্টা দিকে ঘুরিয়ে এসে তারপরে ঠাকুরকে প্রণাম টোনাম করছে। তারা বলছে আমি ঠাকুরকে একটু অনুরোধ করলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, চাইলাম যে ঠাকুর আমরা এই গ্রামে এসে আজ অতীত হয়েছি, এই গ্রামে যদি এরকম অশান্তি হয় কারো বাড়িতে তাহলে কি আমাদের দিলের কি কোনো মান সম্মান থাকে, এগুলা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তুমি এগুলা বন্ধ করো। এগুলা বলার পর তারপরে খবর নিয়ে দেখে আর ঢিল পড়ে না। তখন বলতেছে এখন কি তাহলে ঢেল পড়তেছে? কয় না এখন ঢেল পড়তেছে না। কয় আমি আপাতত রাতটার জন্য এই কাজ করে দিলাম,
আজকে রাত্রে আর আপনার ঢেল পড়বে না। এখন আগামী দিনে কি ঢেল পড়বে কি পড়বে না এটার আমার কাছে কোনো গ্যারান্টি নেই। তখন ওকে আইটা ধরছে, না আপনাকে একটা ব্যবস্থা করেই দিতে হবে, আমার বাড়িতে জানি আর কোনোদিন জানি এই অসুবিধাটা জানি না হয়। বলছে এতে তো আপনি ঝামেলায় ফেললেন, আমি আসছি সন্ন্যাসী হিসেবে এখানে, এখন সন্ন্যাসী হতে পারছে কিনা সেটা জানি না, কিন্তু আমার উদ্দেশ্যটা তো সন্ন্যাসী শিবের পিছনে পিছনে এইভাবে ঘোরা। এই দেখেন না, একটা সন্ন্যাসীর পায়ে কোনো স্যান্ডেল জুতো কোনো কিছু নাই, খালি পাও, আমাদের গাছতলার বাড়ি এক, তো এটা কি করে সম্ভব? না, ও যত ফসকে সরে যাওয়ার চেষ্টা করে মনি তরফদার, আর ওই গ্রামের মাত্র তোমাকে আইটা ধরে যে না আপনাকে দেখতেই হবে। তারপরে বলতেছে, আপনি তো যাচাই করে দেখতে চাইছিলেন মাত্তমা, যাচাই তো আর হলো না, যাচাই আর হলো কি, আপনি নিয়ে আসলেন অন্য এক ঝামেলা, তাহলে যাচাইয়ের কি হবে? তখন বলতেছে আমার কথাটা বলা একটু ভুলই হয়ে গেছে, যাই হোক তাই যাচাই টাচাই আমার নাই, সবই ঠাকুরের ইচ্ছা হলে সবই করতে পারে, আমার ভুলই হয়েছে এই কথাটা বলা, যাচাই করব। ঠাকুরের নাম নিয়ে যারা বের হয়েছে তাদের প্রতি আমি একটু নিজের অহংকার নিয়ে বলছিলাম যে একটু যাচাই করবো, এটা বলা আমার ঠিক হয় নাই, যাকে আমার বাড়িটা ঠিক করে দিয়ে যেতে হবে। তো ও বলতেছে মনি তরফদার, তখন বলতেছে আমি তো বললাম আজকে রাত্রের জন্য আপনার কিচ্ছু হবে না, তো আজকে রাত্রে না, এরপরও জানি আমার বাড়িতে জানি এইরকম ধরনের অত্যাচার জানি না হয়। তাহলে ছাড়েনি না যখন, তাহলে এইসব সন্ন্যাসী টন্যাসী নিয়ে আমি কি এই কাজগুলা করতে পারবো এখন? তখন বলছে আচ্ছা যাক, এতই যখন আপনি বলতেছেন তাহলে আপনাকে একটা ভোগ দিতে হবে, একটা এমন একটা ঘর দিতে হবে যে ঘরের মধ্যে ভোগের আয়োজন করতে হবে, বাহির থেকে ঘরের ভিতরে কোনো কিছু না দেখা যায় এরকম একটা ঘর দিতে হবে। হ্যাঁ দেবো, আছে বাড়িতে টিনের ঘর, টিনের বেড়াওয়ালা ঘর আছে, তাহলে ওই ঘরটা। আর আমি যখন ওই ভোগ দেওয়ার জন্য ঘরে ঢুকবো, চান টান করে টরে যা ঢুকবো, আমি কিন্তু ভোগ দিব 12টার আগে, 12টার হইতে হইতে কিন্তু 10টার দিকে আপনাকে জোগাড় করে দিতে হবে, 12টা 1টার মধ্যে আমি ভোগ শেষ করে দেবো। বলছে ঠিক আছে, তাহলে কি কি লাগবে? ও মনে মনে পরিমাণ করছে যে তাইলে এইবার আবার দলের মধ্যেও তো কয়েকজন আছে, যেরকম হরিদাস আছে, হরে কৃষ্ণ আছে, এরকম আরো 2-1 জন আছে, এরা এই মনিতর উদ্ধারের বন্ধু বান্ধবের মতোই মিশত, আর বদমাইশি কাজের সঙ্গেও যুক্ত থাকতো এরা। মানে বেশিরভাগ ওই লোক তার মানে এইসব দৈত্য পুষে, হ্যাঁ, এই দৈত্য পুষা মানুষের ক্ষতিটাই বেশি করত, উপকার 2-4 জনের করে নাই একেবারে, এটা বললেও ভুল হবে, উপকারও করছে 2-4 জনের, কিন্তু ক্ষতিটাই বেশি করত। আর এরকম ভোগ টোক মানুষকে দোয়াইতো মাঝে মধ্যেই, হ্যাঁ তোমার বাড়িতে এরকম অত্যাচার হচ্ছে, আর কারো বাড়িতে অত্যাচার হলে বলতো মনিদা আমার বাড়ি একটু দেখতে হবে, যে অনুরোধ বিনোরোধ করতো আমাকে একটু দেখতে হবে আমার বাড়িটা, আর বাড়িটা দেখার কথা বললেই ও বলতো কি ভোগ দিতে হবে। আর ভোগের নামে করতো কি ও ওই সন্দেশ, মিষ্টান্ন ভোগ, মানে 4-5 প্রকার জিনিস বাতরাইতো, কিছু ফল টল ভালো যেগুলা লাগবে এই ভোগ দিতে, সেগুলা জোগাড় করতো, জোগাড় করে ভোগ দিত। সেরকম ওই বাড়িতেও এরকম বলছে। আর আমি যত সময় ভোগ দেওয়ার জন্য ওই ঘরের মধ্যে থাকবো, আপনাকে স্বামী স্ত্রী দুজনের আপনাদের চান করে আসে ভিজা কাপড়ে গলায় কাপড় নিয়ে কিন্তু ওই উঠানে দাঁড়িয়ে থাকতে হবে।
আর খেয়াল রাখতে হবে ওই ঘরের ওপর জানি একটা কাক ও কোনো পাখি যেন না বসে, সেগুলাকেও তাড়াইতে হবে। বলছে আচ্ছা তাই করব। তাও আপনি করেন, ভোগটা দেন। তো পরের দিন যথারীতি ভোগের আয়োজন করে নিছে, সব সন্দেশ, মিষ্টান্ন, লুচি এগুলা সব কিছু করছে টুরছে করে টেরে ভোগ টোগ দিছে। বলছে সব কলার মায় জানিয়ে দিবেন। আর আগেকার দিনে তো এত তামাক আসার জিনিসগুলা সব বাড়িতে থাকতো না, যে বাড়িতে থাকতো সে বাড়িতে অ্যাভেলেবলই থাকতো। তাছাড়া সাধারণ মানুষের বাড়িতে এগুলা সাধারণত কলার মাছ পাতা কাটা তার মধ্যেই দিত। বলছে কলার মাঝে করে দিবেন, 5টা কলার মাছ দিবেন, তার মধ্যে এগুলাই করে দেব। তাহলে দিছে কলার মাঝে সব সন্দেশ টন্দেশ এগুলা সব দিছে। আর এই গল্পটুকু আমি, এই ঘটনার এই গল্পটুকু কিন্তু আমি ওই হরিদাস আর হরে কৃষ্ণ এদের নিজের মুখেই শুনছি। তারপরে এদের ঘরে ডেকে নিয়ে গেছে। আচ্ছা, মানে ওরা ওই দুজন ছিল তখন? হ্যাঁ, ওই দুজন ওখানে উপস্থিত ছিল। হরে কৃষ্ণ এখনো জীবিত, আচ্ছা, হেমতাবাদে বাড়ি, এখনো জীবিত। এখন ওর কাছে এই গল্প শোনা যাবে। আর হরিদাসটা 2-3 বছর হলো মারা গেছে, নালাগোলাতে বাড়ি ছিল, মারা গেছে। তার ভোগের আয়োজন ওরা ভিতরে, তার ওদেরকে বলছে ভোগ টোক ওদের বোকা, ওদের ভোগ দেব আমি বৈশাখ মাসের 2 তারিখে। আর ওদের ভোগ দিতে হয় হলো আমার 60 মাস টাস পুড়িয়া। বোকা এগুলা দেয়া কোনদিন দত্তের ভোগ আনে, দত্তে কোনদিন এগুলা খায়? তোরা যা পারিস তোরা খাইয়া নে। গৃহকর্তা যখন এই বাড়ির আমাদের যাচাই করবে, মাত্র মা আসে নাই দেখে, ওর যাচাই আজকে ভালো করে করে দিলাম। কালকে রাত্রে ঢিল মারছে, আজকে দাঁড় করিয়ে রাখছি। আর ঘরের ভেতর তোরা এগুলা খা, যতটুকু পারিস তোরা খাইতে থাক। মানে তন্ত্র সাধনাকে কিভাবে আর কি বিরূপ হ্যাঁ, পরিচালন করা হয়। হ্যাঁ, বিরূপ ভাবে পরিচালন করা লাগে সেটাই করছে। তারপরে ওরাই করছে, খাইছে টাইছে, অল্প অল্প সব জিনিসই বাঁচছে। যেটা অবশিষ্ট আছে তখন ঘরের দরজাটা খুলে দিছে। আবার মাঝে মধ্যে আবার ধনীও দোয়াইছে, ঠাকুরের নামে ধনীও দোয়াইছে, যে ধনী দিয়েন মাঝে মধ্যে। ওরা আসবে, দেখবেন গাছ টাছ নড়াচড়া করাবে। প্রকৃতপক্ষে গাছটাও নড়াচড়া করাইছে ওই দত্ত দিয়েই। ঘরের পিছনে দিনে দুপুরে আচমকাই গাছ ঝাঁকি টাকি দিলে, যেরকম আম গাছ যদি আম পাড়ার সময় মানুষ গাছে ওইটা যেরকম ঝাঁকি দেয়, কোনো কিছু দেখতে পাচ্ছে না কিন্তু গাছগুলা ঝুঁকাচ্ছে, এরকম ঝুঁকাইছে টুকাইছে। বলছে যখন গাছটা এরকম ঝাঁকি টাকি দিবে তখন আপনি ধনী টনি দিন, আপনার কোনো ক্ষতি টতি আর করবে না, আপনি ধনী টনি দিন। এরা দিছে। তারপরে ভোগ টোগ দিয়ে এরা ই করে বেরোইছে। বেরিয়ে বলতেছে এবার কিছু কিছু জিনিস মানে বেরোনোর আগে করছে কি, এই হাতের নখ টক দিয়ে মাটি টাটি কিছু আশ্রাইছে, কলার পাতাগুলা ছিঁড়া ছাট করছে। তারপরে বলছে যে আপনারা আর এগুলা খাবেন কি, আপনাদের তো বয়স হয়েছে, ছেলেপেলেরা যদি খায় ওদেরকে ছেলেপেলেদের মধ্যে এগুলা সব বিতরণ করে দেন। আর যদি খুব মনে চায় তাহলে বাড়ির পিছনে একটু দূরে একটা গাছতলায় কোনো কিছু নিয়ে রাইখে আসেন, যদি ইচ্ছা হয় ওরা নিয়ে যাবে, না হলে থেকে যাবে ওখানে। আর বাকিটা আপনি সব ছেলেপেলেদের দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিছে। তারপরে আর ওই ভদ্রলোকের বাড়িতে আর এরকম ঢিল টিল কোনোদিন আর পড়ে নাই। তারপরে এরকম তন্ত্র সাধনা শিখে দৈত্য ভেবেই পুষে হুম, এইসব কাজকর্ম করতো আর কি। এইসব কাজকর্ম করতো। আচ্ছা, আরো কোনো ঘটনা কি তাহলে আজকে শেয়ার করবেন? আর একটা ঘটনা, সেটাও এই চৈত্রপূজার এই দিল নিয়েই ঘটনাটা হয়েছিল। ওই একই লোক সঙ্গে? হয় একই লোক না, এই মাত্তমার সঙ্গে না, এটা হয়েছিল অনেকগুলা দিল এক বাড়িতে অতীত হয়েছিল। তাদের মধ্যে
ঠাকুর ডাইনে বসানো নিয়ে এই ঝামেলা হয়েছিল। হুম। এই মণি তরফদারকে কেন্দ্র করে আর একটা ঘটনা হয়েছিল। সেটা হলো, জায়গার নাম হলো কেষ্টপুর। কেষ্টপুর মাধব শিকদারের বাড়ি। এই মাধব শিকদারের বাড়িতে তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। প্রত্যেক বছর ওই চৈত্র মাস পড়লেই ওই মাধব শিকদার যেসব গ্রামে দেল নামায় হ্যাঁ। ওদেরকে লোক পাঠিয়ে বলে আসতো। তারা যা বলতো যে তাহলে আমার বাড়িতে কবে। এবং মাধব শিকদার একটা জিনিস করতো কি, সবগুলা দেলকে একই ডেট দিত যে আপনারা অমুক ডেটে আমার বাড়িতে আসবেন। ওইখানে যে সময়ের কথাটা বলা হচ্ছে, সেই বছর মাধব শিকদারের বাড়িতে 12টা দেল উপস্থিত হয়েছে। অর্থাৎ 12টা সেই কাঠের ঠাকুর বললে ভুল হয়, ঠাকুর তো ঠাকুরই হয়, সেটা যা দিয়ে তৈরি হোক, সেই ঠাকুর নিয়ে 12টা দেল উপস্থিত হয়েছে। সেখানে সেই সময়ের সবচেয়ে নাম করা একটা দেল ছিল, সেটা হলো সোহাগপুর। সোহাগপুরের দেল খুব নামি দামি, ওখানকার মাতমাও বেশ জানিত। দেলও নাম করা, চরক গাছ ঘুরাইতো। ওদের চরক গাছ যখন তুলতো তখন ওই লোকজন নাইমা কিন্তু চরক গাছ ওই যে পুকুরের মধ্যে রাখতো, সেই পুকুরের মধ্যে কিন্তু লোক নাইমা কিন্তু সেই চরক গাছ তুলে আনতো না। অনেকগুলা ঢাক সেই পুকুরের কিনারে যাইয়া পিটান শুরু করতো ঢাক। সেই ঢাক এদিকে পিটাইতো, আর এদিকে ধুনচি টুনচিতে সব ধুনো টুনো দিয়ে টেয়ে শিবের নামে জয়ধ্বনি দিতে থাকতো সন্ন্যাসীরা। সেই ধ্বনি দিতে দিতে এক সময় দেখা যেত যে পুকুরের মধ্যে গাছ ভেসে উঠছে। সেই গাছ আস্তে আস্তে কিনারে আসতো। যখন কিনারে আসতো তখন ওই সন্ন্যাসীরা ধরাধরি করে সেই গাছটাকে নিয়ে আসতো। খুব নাম করা দেলি আছিল। ওই সোহাগপুরের নামই আসলো, সোহাগপুর আসিল দুটো, একটাকে বলতো একটা অংশকে বলতো দেইলা সোহাগপুর, মানে যে গ্রামে ওই দেল নামাইতো ওইটাকে বলতো দেইলা সোহাগপুর, আর একটা হলো সোহাগপুর। লাগোয়াই কিন্তু একটা পার্ট ছিল। এই দেইলা সোহাগপুরের দেল, ওটাও সেই ওনার মাধব শিকদারের বাড়ি থেকে অনেকটা দূরে। সেখানেও উনি নিমন্ত্রণ পাঠাইছে যে তাইলে অত তারিখে আমার বাড়িতে তাইলে আসবে। আর ভগবান তাকে ভালোবাসছিল খুব। এই যে 12টা দেল উপস্থিত হওয়া মানে তার কিন্তু একটা ন্যূনতম ডাল ভাত খাওয়াইতে গেলেও কিন্তু একটা খরচ আছে অবশ্যই। হ্যাঁ, অনেক যদি যায়। হ্যাঁ। আর এই দেলা সোহাগপুরের দেলে কমপক্ষে 100 সন্ন্যাসী আসতো ওদের সঙ্গে। অন্য দেলে হয়তো 20, 30, 40, 50 এরকম আসতো। আর দেলা সোহাগপুরের যে দেলটা আসতো তাদের সঙ্গে আগারে ন্যূনতম হলেও 100 সন্ন্যাসী আসতো, বেশি আসতো। বেশ কয়েকটা ঢাক একযোগে। তো এরকম ওই মাধব শিকদারের বাড়িতে এরকমই করছে, দেল অতীত হয়েছে। তো এই গ্রামের ওই কেষ্টপুর গ্রামে মোটামুটি হিন্দু মুসলমানের বাস অর্ধেক অর্ধেক হবে। মুসলমানও আছে এক পাটে, হিন্দুরা আর এক পাটে। সেখানটায় যখন সব দেল উপস্থিত হয়েছে, সেই দেল উপস্থিত যখন হয়
সারাদিন এ পাড়া ও পাড়া যাই খাটুক টাটুক সন্ন্যাসীরা, সন্ধ্যার সময় তারা করে কি আইসা যথারীতি ঠাকুর স্নান করায়, যেখানে নদী আছে নদীতে স্নান করায়, যেখানে নদী নাই সেখানে পুকুর ডোবা এসব জায়গাতে স্নান করে, ঠাকুর স্নান করে এনে বসিয়া তারপরে পুজো দেয়। তো এইরকম মাধব শিকদারের বাড়িতে চলমান নদী, অর্থাৎ হলো ওই নদীতে স্রোত আছে, বাড়ির পাশেই। হ্যাঁ বাড়ির সঙ্গে লাগোয়া একদম। বাড়ির উঠানের পরে কিছু জায়গা আছে, জায়গাটার পরেই নদী, আর ওই নদীতে কোনো ভাঙ্গন নাই, তো ওই নদীর সাথেই বাড়ি। তো ওইখানে এবার যখন 12টা দেল উপস্থিত হয়েছে, এখন সবাই যার যার দেলের মহিমা কীর্তন গাওয়া শুরু করছে। আমার দেলের জোহরা বেশি, আমার দেলের এই ক্ষমতা আছে, আমার দেলের এই আছে, আমারটা ডাইনে বসাবো, ডাইনে বসে পূজা দেব, এরকম 12টা দেলের মধ্যেই বাঘ বেতনটা শুরু হয়েছে। এইবার মণি তরফদার যে দেলের মধ্যে সাথে গেছে, সেই দেলের আলারা খুব একটা কিছু বলতেছে না, খুব একটা কিছু বলতেছে না। ওই তো এরকম মাত্তুমা, ওদের মাত্তুমা যে হেড মাত্তুমা সে তো সাথে নাই, যার জন্য এরা খুব, তবে দু একবার এদের সাথে সঙ্গ মিলতেছে। আমাদেরটারও মহিমা আছে, আমাদেরটাও ডাইনে বসাইতে হবে, দু একবার আবেদন করতেছে, সেটা জোরালো আবেদন না, উইকেট খেলার সেই এলবির আবেদনের মতো। সবসময় তার জোরালো আবেদন করে না, এরাও ওই কোয়ালিটির আবেদন করতেছে। তো সবচেয়ে বেশি জোরালো আবেদন করতেছে দেইলা সোহাগপুর আলার। আর একটা ডাহিয়া বাড়িতেও একটা কোকন হালদার বলে একটা লোক ছিলেন, উনিও একটা দেল নাম হয়তো। এই কোকন হালদারের দেলেরও ভালোই মহিমা টহিমা ছিল, সেই জোহরা দেখানোর জন্যই কোকন হালদারও জোরালো আবেদন করতেছে। তখন এরকম করতে করতে 12টা দেলের সঙ্গে বাঘ বেতনটা করতে করতে তো একটু দেরি হয়। এখন পূজার টাইম পার হয়ে যায়, কিন্তু মীমাংসা হয় না। আর এদিকে যারা রাত্রিতে সেই আনন্দ উপভোগ করার জন্য আসছে, সব সম্প্রদায়ের মানুষে এসে হাজির হয়েছে। বিশাল বড় উঠান, উঠান ভর্তি হয়ে গেছে, কিন্তু ঠাকুর তখন পূজাই বসায় নাই। পূজায় শেষ হলে তো সেই আনন্দ নিবেদন করবে, কমিক দিবে, কাজ খেলাবে, এটা ওটা করবে, সেটা তো পূজা শেষ হওয়ার পরে। পূজাটা হইতেও তো চান করে এনে বসাইলেও তো 8 ঘন্টা 45 মিনিট লাগে। তো মানুষও একটু হয়ে যাচ্ছে, দাদা একটু তাড়াতাড়ি করেন, দাদা একটু তাড়াতাড়ি করেন, আমরা বসে আছি, করেন। তখন এই মণি তরফদার বলতেছে কি, সবার দেলেরই মহিমা আছে, আমি মানি। তাহলে সবার দেলেরই যদি এত মহিমা থাকে, তাহলে ঠাকুর চান তো করা নাই, নাই চান করে আইসা বসাবে, তা নিয়েই হলো ঝামেলা। ঠাকুর কেউ ধরে নেওয়া যায়, চান করাইতে পারবে না। ঠাকুর ঢেল দিয়ে নদী ফেলে দাও। যদিও ঠাকুর ঢেল দেওয়ার কথাটা খারাপ শোনায়, কিন্তু তবু আমি বললাম ঠাকুর সেটা নদী ফেলে দাও, ঢেল দিয়ে ফেলে দাও। যেটা কাঠ দিয়ে যেটা বানানো, হ্যাঁ, যে কাঠের ঠাকুর যেটা, ওই ঠাকুরটা ফেলে দাও। ফেলেই তো বুঝি। হ্যাঁ, ফেলে দাও। যার ঠাকুর উজি আইসা উজানের ঘাটে উঠবে, সেই ঠাকুরকে ডাইনে বসানো হবে। তো অনেকের মধ্যে তখন গুঞ্জন শুরু হয়েছে, আরে এই কাঠের ঠাকুর ফেলে দেব চলতি নদীর মধ্যে, তারপরে বলতেছে উজানের ঘাটে যে ঠাকুর যে উঠবে তাকে ডাইনে বসাইতে হবে, এটা কি সম্ভব? তখন কিন্তু সবাই একটু হয়ে গেছে, মনের দিক থেকে দুর্বল হয়ে গেছে। সেই দেলা সোহাগপুর আলারাও দুর্বল হয়ে গেছে, তারা চরক গাছ ঢাক পিটিয়ে আনে। কিন্তু এই ঠাকুর তো চলমান নদীর মধ্যে কোনোদিন ফেলে দেয়নি, এই অভিজ্ঞতা তো তাদের নাই। আর যে মণি তরফদার বলছে, মণি তরফদারের সাহস হলো আর সেই দত্ত পোষা, যা আমি শালার এইটা দিয়ে আমি আজকে আমার ঠাকুরের জোহরা হবে, সেটা আমি আজকে প্রমাণ করব।
ওর মনে মনে এই কিন্তু ফোন দিয়ে আসছে। তারপরে এই কথা বললে তার কেউ পিছাইতে পারে না। আর এদিকে যারা উপস্থিত দর্শক টর্শক আসছে, আনন্দ উপভোগ করার জন্য আসছে, তারা বলতেছে না ওনার কথায় কিন্তু যুক্তি আছে। আপনারা সবাই বলতেছেন আপনাদের ঠাকুরের জোহরা আছে, জোহরা আছে। তাহলে যদি জোহরাই থাকে, বিশেষ করে মুসলমানরা আরো জোর দিয়া বলতেছে। আর মুসলমানরাও তখন জানে যে এই কাঠের ঠাকুর কোনোদিন উজিয়া উজানের ঘাটে যাবে না। হ্যাঁ, বিশেষ করে মুসলমানরাই বেশি উৎসাহিত, কারণ ওদের মনেও একটা ধারণা যে এই কাঠের ঠাকুর কোনোদিন নদীতে ছুঁড়ে ফেলে দিলে উজানের ঘাটে নিয়ে যায় উঠে, এটা কি সম্ভব? আচ্ছা দেখা যাক, এরা ঠাকুর নিয়ে নিয়ে ঘুরে। শিকদার বাবু প্রত্যেক বছর এরকম দেল নিমন্ত্রণ দিয়ে আসে, এখানে আসলে যায় আনন্দ টানন্দ করে, কিন্তু এইরকম সমস্যার তো কোনোদিন সম্মুখীন হয় নাই কেউ। আজকে তো এটা একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়েছে। তো বলতে তাহলে ফেলেন। তখন মানুষ ইতস্ত করতেছে, ইতস্ত করা দেখে মনে তরফদার বলতেছে, যাক আপনারা আগে দিবেন না তো ঠিক আছে, আমি আগে নিয়ে ফেলে দিতেছি আমার এই জায়গার ঠাকুর। বলে নিয়ে যাইয়া ও ঠাকুরটাকে মাথায় করে নিয়ে নদীর কিনারে যে ঢিল দিয়া নদীর মধ্যে দিছে, ফেলে দিছে। ফেলে দিয়া তারপরে উজানের ঘাটে চলে গেছে। উজানের ঘাটে যে ধ্বনি দিতেছে, শিব ঠাকুর তুমি আসো, তুমি চান করা হয়ে গেলে তুমি আসো, আমি চান করে আমি ঘাটে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। উজানের ঘাটে ডুব টুব দিয়ে উঠে দাঁড়িয়ে আছে, বলতেছে ঠাকুর তুমি আসো, আমি চান করে তোমার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো, ঠাকুর কৃপা করে তুমি আসো, আমি তোমার ভরসায় কিন্তু আমি তোমাকে নদীতে দিছি, তুমি এইবার সাঁতরে আসো। তুমি যদি সাঁতরে না আসো তাহলে তো আমি আজকে মানুষের কাছে হেয়ে যাব। তোমার ভরসায় আমি এই বিধানগুলো আমি দিছি, এই সমস্যার সমাধান হয় না দেখে আমি তোমার ভরসায় কিন্তু এই বিধান দিছি। এখন তুমি আমার মান সম্মান রক্ষা করো, তুমি ছাড়া আমার এই সমস্যায় কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। ঠাকুর তুমি নিজ গুণে কৃপা করে আমার কাছে আসো। হ্যাঁ, যথারীতি এগুলা বলে টলে দাঁড়িয়ে গেছে নাবি জলে, ওখান থেকে সেই ঠাকুরকে তুলে নিয়ে আসলো। দেখে ঠাকুর ওইখানে আসছে, মানুষ তো একদম হতবাক হয়ে গেল, এইটা কি করে সম্ভব? এই ঠাকুর উজানের ঘাটেই আসলো আর এরকম ভাবে বললো, ঠাকুর আমি তোমার ভরসাতে আমি তোমাকে নদীতে দিছি, তুমি সাঁতরে তুমি আমার উজানের ঘাটে আসো। যদি আমার উচিত না তোমাকে এরকম ভাবে কাটান, কিন্তু সমস্যার সমাধান হয় না, তাই আমি এই পথ অবলম্বন করছি। তার ও ঠাকুর মাথায় তুললো। তখন অন্যরা তো আর করলো না, কেউ আর ঠাকুর আর কিন্তু নদীতে ফেলে দিল না। আচ্ছা, এই যে এটা যে আসলো মানে স্রোত দিতে, এটা কিভাবে হলো বলে মনে হয়? এটা আর মহাদেবের ও যদি এটা কিন্তু আমার তো এই হরিদাস হরে কৃষ্ণর কাছে শোনা, তো এদের বক্তব্য এরা তো প্রত্যক্ষদর্শী যে ওনার মধ্যে যদি সেই মহাদেবের ঐশ্বরিক শক্তি বিরাজ করে সেটা একমাত্র সম্ভব। আর তা না হলে উনি যে দত্ত পুষছে সেই দত্ত দিয়ে উনি এই কাজ করাইছে সেই। আচ্ছা, এই যে যেহেতু ওটা ঠাকুরই হয়, যদি ঠাকুরই অবশ্যই ঠাকুর, তাহলে দৈত্য দৈত্য যদি কোথাও ইয়ে হয়, দৈত্য যদি পুষতো বা দৈত্য দিয়েই সেই কাজটা করি থাকে, দৈত্য কি ঠাকুরের ইয়েতে সেটা করাতে পারবে? মহাদেবের চেলা তো ভূত পেত, এটা তো গল্পের শাস্ত্রে পাওয়া যায়। মহাদেবের সঙ্গী সাথে মহাদেবের বিয়ার সব বরযাত্রী তো ছিল ভূত পেত, এরা তো তার সঙ্গী।
আচ্ছা, তারপরে সেই সঙ্গীকে দিয়ে হয়তো কাজে লাগাইছে। তাহলে এখনকার দিনে যে সমস্ত ভূত প্রেত বা যা কিছু বলি সেটা তাহলে সেটার সঙ্গে কি হয় মিল? ভূত প্রেত এখনো যে ভূত প্রেত একেবারে নাই এটা বলা যাবে না, এটা অদৃশ্যমান তো। আর অধিকাংশ মানুষই ভূত প্রেতের উপলব্ধিটা বুঝতে পারে না। প্রায় সমস্ত মানুষই আজ গয়ায় যে তার নামে পিণ্ড দিয়ে আসতেছে, অমুক পেতার তার নামে পিণ্ড দিয়ে আসতেছে, অমুক একটা জারজ সন্তান হয়েছিল তার নামে পিণ্ড দিয়ে আসতেছে। এই পিণ্ড দিতে দিতে যেটার নামে পিণ্ড দিয়ে আসে সেই পিণ্ডটা যদি যথারীতি ঠিক হয়, গয়াতে যে সেই পিণ্ডটা ঠিক হয়, তাহলে সেই প্রেতাত্মাটা শাস্ত্র মতে উদ্ধার হয়ে যায়, তাহলে তাকে তার দেখা যায় না। আচ্ছা, এর আগে এখানকারই একটা ঘটনা একজন পাঠিয়েছিল, যেটা হচ্ছে কি আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না। সেই আমি যেটা দেখছি সেটা মানে একটা মোষ তাল গাছে ঘুরতে ঘুরতে উঠে যাচ্ছিল। ও তো ওটা এই ঘটনাটা আমরা বলি আর কি। এই ঘটনাটা শোনার পরে একজন আমাদের মানে কমেন্ট লিখেছে যে এইসব নাকি আমরা বানিয়ে বানিয়ে গল্পগুলো আর কি পড়ে শোনাই। তো আদেও কি সেটা ঘটনা হয় যে ভূত এরকম বসে আকার ধরে এরকম উঠতে পারে? উনি যদি এই কথা যদি বলে, ওনার দিক থেকে উনি বলে, সেটা বাস্তবে তো উনি এটার সম্মুখীন হয় নাই। যতদিন সম্মুখীন না হবে ততদিন সে এটা পরিমাণ করতেই পারে। অনেক আসলে অ্যাকচুয়ালি তাই, যতদিন না কেউ কোনো কিছু উপলব্ধি করবে ততদিন বিশ্বাস করবে না, ঠিকই তো। আমাদের ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উনিও তো বলছিলেন যে আমি ছাদের রেলিং এর মধ্যে দিয়ে আমি দৌড় পাড়তে দেখছি। তাহলে সাধারণ মানুষ নয় ভুলটুল করতে পারে যে গোটা বিশ্বের মধ্যে নাম করা অধিনায়ক সে কি এত বড় মিথ্যা কথাটা বলবে? হ্যাঁ, এটা আমি শুনেছিলাম, মানে দেখেছিলাম আর সেই এপিসোডটা এপিসোডটা। তাহলে সেটা কি সম্ভব? তাও আবার ক্যামেরার সামনে, অন ক্যামেরা। হ্যাঁ, অন ক্যামেরা। অন ক্যামেরা বলেছে। হ্যাঁ, এটা তো বানানো গল্প না বা কিছু না, কারো শোনাও না। এইটা না। তারপরে উনি ইংল্যান্ডে যে একটা হোটেলে আসছিল, যেখানে এক ইংরেজ ফাঁসি দেওয়া মারছিল, তার পেতাত্মাটা উনি ঘরের ট্যাপ বন্ধ করে দিচ্ছে, অথচ কোনো অদৃশ্য শক্তি সেই ট্যাপটা খুলে দিচ্ছে, জল পড়ছে। সেই তো লাইট অন করছে, অন লাইট অফ হয়ে যাচ্ছে। সেটা কি করে সম্ভব? একটা 5 স্টার হোটেলের এই ট্যাপ, তারপরে শাওয়ার, তারপরে লাইট, এগুলা কি আমাদের মতো এই দুর্বল বাড়ির সেরকম ধরনের লাইট ট্যাপ এগুলা কি এরকম থাকে? সেই তো। তারপরে তো উনি সেই রুমেই ছিলেন না। তারপরে উনি সেই রুম ত্যাগ করে হরভজন না কার রুমে যে জানি আসছিলেন। আমার সাক্ষাৎটা অনেকদিন আগে শুনছি, অতটা খেয়াল নাই বলা, সম্ভবত হরভজন সিং এর রুমে যে রাত কাটাইছিলেন। তো এরকম বলেছে যে গল্পের গরু, যেরকম আমরা শুনেছি যে গল্পের গরু গাছে ওঠে, এখানে গল্পে মোষ গাছে উঠছে, এইসব নাকি মানে বানানো গল্প। মোষের মতো জিনিস ওখানে। আমি ওই তোমাদের চ্যানেলের ওই গল্পটা পড়ছি যে ঘূর্ণি, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষা যেটাকে বাউকুরানি বলে, ওরকম যাইয়া গাছের মধ্যে যা ওখানে যা লুপ্ত হয়ে গেছে, হতেই পারে। সেটাই। যেরকম আরেকটা তোমাদের গল্পের মধ্যে আছে শান্তিপুরের বাচ্চা ভূত, ওই গল্পটায়ও তো ও গয়া যায়নি, না যেই বাড়িতে লুকিয়ে আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের বাড়ির এখানকারই পাশাপাশি। হ্যাঁ, এটা আমাদের পাশে শান্তিপুর। তাহলে এটা কি করে সম্ভব হয়েছিল? এবার ওখানকার ওই উনি যদি যেতেন ওখানে, তাহলে অ্যাকচুয়ালি এটা আমাদের বিপ্লব বলছিও না, কাউকে বিশ্বাস করছি। বিপ্লব মন্ত্রী সেই রমরমার সময় ও পরিষ্কার বলে দিছিল যে 6000 সামথিং ভোটে ফেল করবে, মিনতি ঘোষ জিতবে। তার এই ক্ষমতাটা পেল কোথায়? সেটা তো ঠিক হয়েছিল, সত্যি সেটা হয়েছিল। হ্যাঁ, সত্যি সেটা হয়েছিল। এই ঘটনা আমার জানা নেই, একদম সত্যি এটা হয়েছিল। আর এই ঘটনা আমাদের এই এরিয়ার অনেক মানুষ জানে।
আর ওই ভূতের বাবার নাম, মায়ের নাম ও সব বলতো। এটা আপনারা জানতেন না এটা? হ্যাঁ, আমরা জানতাম। এই নামগুলো আমি না, শুধু আমাদের গ্রামের যে কোনো লোককে বললে সে করবে, বলবে যে অমুক ওর বাবার নাম। ওর বাবার নামটা বোধহয় ছিল পরেশ। অনেকদিন করে আগের ঘটনা তো। হ্যাঁ, আমি তো খুবই হবে। শুনছি মোটামুটি প্রায় 30-35 বছর আগে। আরো তারও বেশিও হতে পারে, 40ও হতে পারে। আচ্ছা, যিনি পাঠিয়েছিলেন ওর খুবই হ্যাঁ। আমাকে বলেছে। আমার ঠিক এখন সঠিক মনে নাই কিভাবে কি ছিল। তাহলে এইটা কি করে সম্ভব? ওই তো সমস্ত ওই তো, ঘটনা তার না মানে শুনলে পরে ওই ভদ্রলোককে আমি এই মুহূর্তে উড়িয়ে দিচ্ছি না, কারণ তার সম্মুখীন সে হয় নাই। এই মোষের ছদ্মবেশ ধরে দেউরিয়ার রাধানাথ চৌধুরী বলে এক লোক ছিল, আমাদের এই যে বরণবিলের যে দাঁড়ায় মাছ ধরতো। কোনো দিন একা থাকতো, কোনো দিন দুইজন। এইবার সেই রাধানাথ চৌধুরীর তখন অনেকদিন আগে তো প্রচুর মাছ পাইতো। সেই রাধানাথ চৌধুরীর মাছ চুরি করার জন্য গেছিল এখান থেকে দুইজন, আমাদের পাড়ার, আমাদের প্রতিবেশী, 2-3 বাড়ি পরে। হ্যাঁ। একজনের নাম হলো সুশীল মণ্ডল, ডাক নাম ধনীরাম। আর একজনের নাম আছিল গুরুচরণ। এই দুজনে গেছিল মাছ চুরি করতে। মাছ চুরি করতে যাইয়া এরকম অবস্থা। ওইখানে যাওয়ার আগেই দেখে 2-3টা মোষ লাফ দিয়ে জলে নামলো। কিন্তু ওপার যে তার মোষ উঠলো না, তাহলে জলে থাকবে মোষ। হ্যাঁ। আর এই ঘটনাটা হয়েছিল শীতের দিনে। মোষের জলে নামে ঠিক, তাহলে রাত্রি করে শীতের দিনে কিন্তু মোষ জলে নামে না। তখন এই আওয়াজ রাধা চৌধুরী কিন্তু শুনতে পাইছে। তখন ওরা করছে কি, অন্য দিক দিয়ে ওইখানে আসছে। ওই রাধা চৌধুরীর খোপরার মধ্যে, অর্থাৎ একটা সই জাতীয় জিনিস তৈরি করে ওইখানে আসছে। ওইখানে আসার পর তারপরে রাধানাথ চৌধুরী বলছে, কিরে তোরা এখানে আসছিস কেন? বলছে এমনি। কয় এমনি আসিস নি, বোধহয় মোষ দেখছিস না? মোষের আওয়াজ হয়েছে। কয় হ্যাঁ কাকু, সত্যিকারই মোষের আওয়াজের জন্য। কয় এখানে দেখ পাট কাঠি আছে, ওই পাট কাঠি দিয়ে আগুন জ্বালা, ওইটা আর থাকবে না। ওটা মাস না ভূত মোষের বেশে আসছিল। তার মানে এই আপনারও এরকম একটা ঘটনা জানা আছে। হ্যাঁ, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি এই যেগুলা আমি জানি সেই জিনিসগুলো আমি এখানটায় উপস্থাপন করলাম। এগুলাও তার মানে অবিশ্বাসও হতে পারে, কারণ তিনি তো নিজের চোখে দেখেন নাই। হ্যাঁ, না এটা আমার ঠিকই। কথাটা বিশ্বাস করলো, তাকে আমার উপর ডিপেন্ড করে তাকে বিশ্বাস সে তো করতে অবশ্যই, হবে। হ্যাঁ একদম সেটা ঠিকই। আচ্ছা, তাহলে ওই যে সেই মরিচন্দ্রের ঘটনাটা আমরা ফিরে আসি, যে যতখানি শুনলাম তারপর হ্যাঁ। থেকে শুনি। তারপরে সেই ঠাকুর মাথায় করে নিয়ে তারপরে নিয়ে যায় ডাইনে বসাইছে। ডাইনে বসে পূজা টুজা দিল। পূজা টুজা যা দিছে, তারপরে থেকে ওই মনি তরফদার যে দেলের সাথে যাইতো, হ্যাঁ। যে জায়গায় 1 দেল হোক 2 দেল হোক যাই থাকতো, যদি উপস্থিত হইতো, তারপরে ওই ডাইনে বসার নেই আর কোনো দিন। কারণ এই ঘটনাটা আশেপাশের সমস্ত জায়গাতেই ছড়িয়ে গেছিল যে এই ঘটনা হয়েছে, নদীতে ছুড়ে দিছিল, তারপরে উজানের ঘাট থেকে তুলে নিয়ে আসছে, ঘটনাটা ছড়িয়ে গেছিল। তারপরে যে জায়গায় যাক আরই করতো না। ডাইনে বসাবে কে? ওই ওই কৃষ্ণনগরের ওই দেল বসাবে আগেই। আচ্ছা, তারপরে ওইরকম ভাবে পুজো টুজো হয়। হ্যাঁ, তারপরে ওইভাবে পূজা টুজা হচ্ছে, অনেক দিন পুজো হয়েছে। তারপরে ঠিক আছে, তাহলে ঘটনাটা তো আপনারা শুনলেন। এটা একটা দৈত্য পুস্তক, একটাই দৈত্য পুস্তক। একটা বোধ হয় না, বোধ হয় 2টো কমপক্ষে পুষত। আচ্ছা, মানে দুটো, একজন লোক ছিলেন মরি তরফদার, দুটো দৈত্য পুস্তক, সেই ঘটনা কিন্তু আপনারা শুনলেন। তো ঘটনাটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর
আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু চ্যানেলের লিঙ্কটা একটু কিন্তু শেয়ার করে দেবে, তাহলে আপনাদের সেই পরিচিত যারা থাকবে তারা কিন্তু ঘটনা কিন্তু শুনতে পারবে। তো আরও কিছু কিছু ঘটনা আমরা এর পরেই ওনার কাছ থেকে শুনে নেবো, সেটা আমরা আগামী এপিসোডে আপলোড করব। এই একসঙ্গে দিচ্ছি না, অনেকের হয়তো এনার্জি হারিয়ে ফেলতে পারে শুনতে শুনতে, অনেকে এটা হয় যে অনেকক্ষণ ধরে থাকলে মানে ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের এনার্জি আর এক নতুনভাবে দেওয়ার জন্য আমরা নেক্সট এপিসোডে কিন্তু আমরা পরের যে ঘটনাটা সেটা কিন্তু আমরা আপলোড করছি। তো ঠিক আছে, আজকে এখনকার মতো ঘটনাটা এইটুকুই। পরের ঘটনা শুনতে চোখ রাখুন পরের এপিসোডে। তো বন্ধুরা, আপনারা ঘটনাগুলো কিন্তু শুনলেন। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আরও ভবিষ্যতে শুনতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের বলবো চ্যানেলের লিঙ্কগুলো আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দিন। তো এরকমই আরও হারহিম করা ঘটনা যদি আপনাদের জানা থাকে বা আপনাদের সঙ্গে ঘটে থাকে, তাহলে সেই সমস্ত ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে আপনারা লিখে পাঠাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনারা সেগুলো শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে এই সমস্ত ঘটনাগুলো শেয়ার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9563116731 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া ইনস্টাগ্রামে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো শুভ1694, এছাড়া অমৃত সরকার 4540। তো আপনারা আমাদের এই ঘটনার ডেসক্রিপশনে কিন্তু সেই লিঙ্কগুলো বা সেই নাম্বারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেগুলো দেখে নিয়ে কিন্তু আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। যদি দেশের বাইরে থেকে কেউ আপনাদের ঘটনাগুলো দেখেন বা শোনেন, তাহলে আপনারা যদি চান যে আপনাদের জানা কিছু ঘটনা আপনাদের পাঠাবেন, তাহলে আমাদের কিন্তু ভয়েস ক্লিপ করে পাঠাতে পারেন। তো আজকের মতো ঘটনার এইটুকুই। নেক্সট এপিসোডে আবার একটি হাড়হিম করা ঘটনা আপনারা শুনতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।